তো নেহাও ক্লাস 7-এ পড়ে, কিন্তু এই দীর্ঘ করোনাকালীন লকডাউনে বাড়ি বসে সে 9-10-এর ম্যাথ এবং রসায়ন বেশ খানিকটা শিখে ফেলছে। আমি গণিতের স্টুডেন্ট হিসেবে আমার মনে হয়েছে যে 9-10-এ পড়া বেশ ভালো স্টুডেন্টরা যতটা তাদের ক্লাসের ম্যাথ পারে অতটা ওই ক্লাসের ম্যাথ পারে। এর বাইরে রসায়ন পড়ছে বেশ খানিকটা, রসায়নের মৌলিক প্রাথমিক কিছু ধারণা রয়েছে তার, এবং আমার ভালো লাগলো শখের জায়গা থেকে আমি রসায়নে তাকে নিয়ে কিছু পর্ব করছি, কিছু কোশ্চেন করছি। তার উত্তরগুলো তার বয়সের জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি ধন্যবাদ প্রাপ্তির দাবিদার। তো আমরা নেহার সাথে একটু পরিচয় হই। নেহা, নিজের পরিচয়টা দাও। আসসালামু আলাইকুম, আমার নাম নুসরাত মেহজাবিন নেহা। আমার স্কুলের নাম ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয় যশোর। আমার প্রিয় লেখক কে? কাজী নজরুল ইসলাম। সুন্দর, উনি আমাদের জাতীয় কবি এবং বিদ্রোহী কবি। আচ্ছা আচ্ছা, তোমার প্রিয় আদর্শ ব্যক্তিত্ব বা অনুসরণীয় কে তোমার? আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্দর। নেহাকে নিয়ে আজকে আবার উপস্থিত হয়েছে। মাধ্যমিকের যে রসায়ন, তার ইলেকট্রন বিন্যাস এবং পর্যায় সারণীর উপরে আমি কিছু কোশ্চেনের সম্মুখীন করব তাকে আজ। তো নেহা, তুমি রেডি? হ্যাঁ। আচ্ছা, তাহলে প্রশ্ন করি, পর্যায় সারণী কাকে বলে? বলো, স্লো মোডি বলবা। পর্যায় সারণী কাকে বলে? একই ভৌত আর রাসায়নিক ধর্মবিশিষ্ট মৌলগুলোকে একই গ্রুপে, আর যে মৌলগুলোর সর্বশেষ মানে যে মৌলগুলোর প্রধান সেল সংখ্যা একই, সে ধরনের মৌলগুলোকে একই পর্যায়ে রেখে রসায়ন পাঠের সুবিধার্থে যে সারণী বা টেবিল তৈরি করা হয় তাকে পর্যায় সারণী বলে। আচ্ছা, ওকে। পর্যায় সারণী মানে আবিষ্কারক কাকে বলা হয় জানো? মেন্ডেলিফকে। মেন্ডেলিফ পর্যায় সারণীর তৈরির জন্য একটা সূত্র দিয়েছিল মেন্ডেলিফ। এই সূত্রটা কি জানো তুমি? জি। চেষ্টা করো বলার। ভৌত আর একই ভৌত রাসায়নিক ধর্মবিশিষ্ট মৌলগুলোকে যদি ক্রমবর্ধমান পারমাণবিক ভর হিসেবে অনুসারে সাজানো হয়, তবে তাদের ভৌত ও রাসায়নিক ধর্মাবলীও পর্যায়ক্রমে আবর্তিত হয়। হ্যাঁ, হয়েছে। পরবর্তীতে সূত্রটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ। কিসে পরিবর্তন আসছে সূত্রে? পারমাণবিক সংখ্যা আবিষ্কারের পর পারমাণবিক ভরের জায়গায় পারমাণবিক সংখ্যাটা হবে আর কি। ঠিক আছে। পর্যায় সারণীতে গ্রুপ আছে কয়টা? 18টি। পর্যায় 7টি। প্রথম পর্যায়ে কয়টা মৌল আছে? প্রথম পর্যায় সারণীর প্রথম পর্যায়ে কয়টা মৌল আছে? 2টি। দ্বিতীয় আর তৃতীয় পর্যায়ে কয়টা করে মৌল আছে? 8টি। চতুর্থ পঞ্চম পর্যায়ে কয়টা করে মৌল আছে? 18টি। আর ষষ্ঠ আর সপ্তম পর্যায়ে 32টি করে মৌল আছে। পর্যায় সারণীর কিছু ইফেক্টিভ গ্রুপ আছে, সেটা ক্ষার, মিথক্ষার, হ্যালোজেন, অবস্থান্তর মৌল, এইগুলাকে কিন্তু এইগুলা ডেফিনেশন দিতে পারবা? হ্যাঁ। আচ্ছা, ক্ষার ধাতু কাকে বলে বলো তো? প্রথম গ্রুপের মৌলগুলোকে ক্ষার ধাতু বলে। আচ্ছা, হ্যালোজেন কাকে বলে? হ্যালোজেন 17 গ্রুপের মৌলগুলোকে হ্যালোজেন বলে। আচ্ছা, হ্যালোজেন গ্রুপ অর্থাৎ 17 গ্রুপের মৌলসমূহের ইলেকট্রন বিন্যাসে একটা সিমিলারিটি আছে প্রত্যেকটা মৌলের। সেটা কি? সেই সিমিলারিটির অংশটা কি? সর্বশেষ প্রধান সেলে একটা সিমিলারিটি আছে, ওটা হচ্ছে যে সর্বশেষ প্রধান সেলে 2টা উপশক্তি স্তর থাকবে, এস এবং পি। এসে 2টা ইলেকট্রন থাকবে আর পিতে 5টি ইলেকট্রন থাকবে। আচ্ছা আচ্ছা। নিষ্ক্রিয় গ্যাস কাদের বলা হয়? যে মৌলগুলো ভুলেও কোনোদিন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, প্রকৃতিতে স্বাধীনভাবে পরমাণু হিসেবে বিরাজ করে, তাদের নিষ্ক্রিয় গ্যাস বলে। এদেরকে নিষ্ক্রিয় এরা বিক্রিয়া না করার কারণ কি? নিষ্ক্রিয় গ্যাস বলা হয় কেন? কারণ তারা বাইবন স্থিতিশীলতা অর্জন করে নিজেদের পরমাণু দিয়েই, তারা তাদের স্থিতিশীলতার শর্তগুলো পূরণ করে। সর্বশেষ প্রধান সেলে তাদের হয় অষ্টক পূর্ণ থাকে, নাহলে সম্পূর্ণ ধারণ ক্ষমতা সম্পূর্ণ ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। তাই তারা কোনো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না। আচ্ছা আচ্ছা,
অবস্থান্তর মৌল কাকে বলে? 3 নম্বর গ্রুপ থেকে 12 নম্বর গ্রুপ পর্যন্ত তাদের মৌলগুলোকে অবস্থান্তর মৌল বলে। আচ্ছা, মিথক্ষার ধাতু কাদের বলে? দ্বিতীয় গ্রুপের মৌলগুলোকে মিথক্ষার ধাতু কোন বলে। গ্রুপ? দ্বিতীয় গ্রুপ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ক্ষার ধাতু সময়ের যে মৌল, এদেরও ইলেকট্রন বিন্যাসে একটা সিমিলার অংশ আছে, কি সেটা? ক্ষার ধাতু সময়ের ইলেকট্রন বিন্যাসের সিমিলার পার্টটা কোথায়? সর্বশেষ প্রধান সেল, ওখানে একটা উপশক্তি স্তর এস থাকে এবং সেখানে একটা ইলেকট্রন বিদ্যমান। আচ্ছা আচ্ছা। আচ্ছা, একই একই গ্রুপে, যে কোনো একটা নির্দিষ্ট গ্রুপে যদি আমরা উপর থেকে নিচে যাই, তাহলে মৌলগুলোর পরমাণুর আকার কি হয়? উপর থেকে নিচে গেলে একই গ্রুপে উপর থেকে বৃদ্ধি নিচে পায়। বৃদ্ধি পায়। ব্যাসার্ধ কি হয়? ব্যাসার্ধ বৃদ্ধি পায়। ব্যাস বৃদ্ধি পায় ব্যাস যেহেতু ব্যাসার্ধ আর আকার সবই বৃদ্ধি পায়, তাই? আচ্ছা, এই যে পরমাণুর ব্যাস ব্যাসার্ধ আকার সবই বৃদ্ধি পাচ্ছে উপর থেকে নিচে গেলে যে কোনো গ্রুপের, তো একটা বৃত্ত বলি আর গ্লোব বলি আমরা, এদের ব্যাসার্ধ এবং ব্যাস, এদের সম্পর্কটা কেমন? ব্যস্তানুপাতিক না সমানুপাতিক? সমানুপাতিক। আচ্ছা, আর ব্যাসার্ধের সাথে তোমার ক্ষেত্রফলের সম্পর্ক কেমন? এটা যদি আমরা বৃত্ত ধরি, সেটা সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? সমানুপাতিক। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো তুমি ইলেকট্রন বিন্যাস করতে পারবা? হ্যাঁ। এটা আচ্ছা, একই পর্যায়ে গ্রুপে উপর থেকে নিচে গেলে যে তুমি বলছো যে আকার বা বেড়ে যায় পরমাণু, কেন বাড়ে এটা? সেটা বাড়া হচ্ছে গিয়ে একই পর্যায়ে একই গ্রুপে উপর থেকে যত নিচে যাবে তত পরমাণুগুলোতে একটা করে প্রধান সেল সংখ্যা বৃদ্ধি পাবে, আচ্ছা আচ্ছা। তাই সাধারণভাবেই আকারও বাইরে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি ইলেকট্রন বিন্যাস করতে পারো? হ্যাঁ পারি। তো ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস করো তো দেখি। এটা সরাই রাখো। আচ্ছা, তো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করো। সোডিয়াম, এটা পারমাণবিক সংখ্যা 11। আচ্ছা, পারমাণবিক সংখ্যা কাকে বলে বলো তো একটু, তারপর করো। পারমাণবিক সংখ্যা, পরমাণুর প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। আচ্ছা, পারমাণবিক সংখ্যার ভিন্ন কোনো ডেফিনেশন দিতে পারবে তুমি? হ্যাঁ। বলো তো। বিদ্যুৎ নিরপেক্ষ পরমাণুর ইলেকট্রন সংখ্যাকেও পারমাণবিক সংখ্যা বলে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ভর সংখ্যা আর নিউটন সংখ্যা, এই দুটো ব্যবহার করে পারমাণবিক সংখ্যার সংখ্যা দিতে পারবো? ভর সংখ্যা, নিউটন সংখ্যা। ভর সংখ্যা হতে নিউটন সংখ্যা বিয়োগ করলে প্রাপ্ত বিয়োগফলটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো ঠিক আছে, সোডিয়ামের ইয়ে করো, ইলেকট্রন বিন্যাসটা করো তুমি। সময় নিয়ে করো, সঠিক হয়ে জানো। এগারো সোডিয়াম। আচ্ছা, তো এইখান থেকে সোডিয়ামের পর্যায় সারণীতে অবস্থান বলা যায় বা ইলেকট্রন বিন্যাস দেখে, এটা পারবা তুমি? হ্যাঁ। কত নাম্বার পর্যায়ে সোডিয়াম অবস্থান করছে? 3 নম্বর পর্যায়ে। কারণ? কেননা সোডিয়ামের প্রধান সেল সংখ্যা 3। আচ্ছা, আর কত নাম্বার গ্রুপে অবস্থান করছে সোডিয়াম? সোডিয়াম হচ্ছে 1 নম্বর গ্রুপে অবস্থান করছে। আচ্ছা, এবার আরেকটা ইলেকট্রন বিন্যাস করো তুমি, স্ক্যান্ডিয়াম করো ইলেকট্রন বিন্যাস। একুশের পারমাণবিক সংখ্যা 21। আচ্ছা, কমপ্লিট। জি। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাসে তৃতীয় প্রধান সেলের একটা অরবিটাল 3D, এটাকে অপূর্ণ রেখে 4s মানে চতুর্থ প্রধান সেলের একটা অরবিটাল ইলেকট্রন প্রবেশ করছে। এটা কেন করছে? জায়গা ছিল তো, তৃতীয় প্রধান সেলের তো জায়গা ছিল, এটা কেন করলো? এর সঠিক ব্যাখ্যাটা আব্বাউ নামের একজন বিজ্ঞানী দিয়েছেন। আব্বাউ নীতিতে তিনি বলছেন যে পরমাণুগুলো নিম্ন শক্তির উপশক্তি স্তরে থাকতে বেশি কমফোর্টেবল ফিল করে, তাই এখানে 4s থেকে 3Dতে গেছে, অর্থাৎ n+l এর মান যেখানে ছোট, যে উপশক্তি স্তরে ইলেকট্রন সেখানে আগে প্রবেশ করবে। তো কার n+l এর মান ছোট এখানে 3D আর 4s এর? 4s এর n+l এর মান ছোট।
আচ্ছা আচ্ছা, এ দেখাতে পারো n প্লাস এল এর মান? n কি এখানে, n কি? এখানে এন হচ্ছে পরমাণুতে নিউক্লিয়াসের পাশ থেকে প্রধান সেল সংখ্যাকে এন বোঝাচ্ছে। আর এল? এল হচ্ছে উপশক্তি স্তরগুলোকে বোঝায়, এস পি ডি এফ। এই আচ্ছা, n প্লাস এল এর মান 3D আর 4s এর দেখাতে পারবা? জি। দেখাও তো। আচ্ছা, তাহলে 4s এর n প্লাস এল এর মান কম, হ্যাঁ, তাই ইলেকট্রন ওইখানে আগে প্রবেশ করছে। আবার প্রবেশ করছে। আচ্ছা ঠিক আছে। কপার ইলেকট্রন প্রবেশ করতে পারো? কপার? হ্যাঁ, তো ঠিক আছে, মুছো এটা, মুছে করো তো এটা। আচ্ছা, তুমি একটু আগে বললে যে 4s এর n প্লাস এল এর মান কম, তাই 3b পরে সেখানে ইলেকট্রন যাবে 3d অপূর্ণ রেখে। জি। তো এখানে তো আবার 4s অপূর্ণ রেখে 3d ভর্তি করলে, কারণটা কি এখানে? এখানে হচ্ছে গিয়ে আমরা জানি প্রত্যেকটি উপশক্তি স্তরে স্থিতিশীলতা অর্জন করতে চায়, আর এখানে যদি আউবর নীতি অনুসারে যদি মানে ইলেকট্রন বিন্যাস করা হতো, তাহলে 3D-তে মানে 9টা ইলেকট্রন থাকতো আর 4s-এ 2টো। আচ্ছা। অর্থাৎ 3D স্থিতিশীলতার দ্বার প্রান্তে অবস্থান করতেছিল, তো তার স্থিতিশীলতার স্বার্থে 3D 4s-এর কাছ থেকে একটা ইলেকট্রন নিয়ে আউবর নীতিকে লঙ্ঘন করে, আর 3D-তে 10টা ইলেকট্রন আর 4s-এ একটা ইলেকট্রন আছে এখন। আচ্ছা আচ্ছা, মানে 3D-র মানে ডি উপশক্তি স্তরের স্থিতিশীলতা মানে মানে কিরকম হলে স্থিতিশীল হয় ডি উপশক্তি স্তর? তারা যদি পূর্ণ থাকে, তাদের ধারণ ক্ষমতা পূর্ণ। কয়টি সেটা? সেটা হচ্ছে 10টি। 3Dর ধারণ ক্ষমতা হচ্ছে 10টা ইলেকট্রন, অথবা তারা অর্ধপূর্ণ থাকলে স্থিতিশীলতা অর্জন করে। আচ্ছা ওকে। আচ্ছা, এই যে স্ক্যান্ডিয়াম, এই যে ইলেকট্রন বিন্যাস করছো, এখান থেকে এর পর্যায়সারিতে অবস্থান বলো তো, কত নম্বর পর্যায়ে রয়েছে স্ক্যান্ডিয়াম? 4 নম্বর পর্যায়ে আছে। আচ্ছা, আর কত নম্বর গ্রুপে আছে? 3 নম্বর গ্রুপে আছে। আচ্ছা, 3 নম্বর গ্রুপ কিভাবে বললে তুমি এটা? কারণ সর্বশেষ প্রধান সেলে উপশক্তি স্তর এসে 2টা আছে, আর এর আগে হচ্ছে একটা 3D উপশক্তি স্তর আছে। তো এরকম যদি থাকে তাহলে হচ্ছে এস আর ডি ইলেকট্রনটাকে যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে গ্রুপ সংখ্যা নির্দেশ করবে। আচ্ছা ওকে, ঠিক আছে, বসো বসো। তো বেশ ভালোই পারো, হ্যাঁ ভালোই শিখছো।